আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শুরু করা যাক আজকের এই আলোচনা পর্বটি। আমরা 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 4 নম্বর প্রশ্নে বলা হলো যে একটি সংখ্যা রেখায় পি কিউ আর এস টি ইউ এ এবং বি বিন্দুগুলো এমনভাবে আছে টি আর সমান হলো আর এস সমান হলো এস ইউ এবং এপি সমান পি কিউ সমান কিউ বি। এমত অবস্থায় পি কিউ আর এবং এস মূলদ সংখ্যা সমূহের মান নির্ণয় করতে হবে। তো এই যে সংখ্যা রেখায় তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে সংখ্যা রেখায় আমরা যদি শূন্যের ডান পাশের গুলো চিন্তা করি তাহলে এখানে দেখতে পাই যে এই যে 0, তারপরে হলো 1, তারপরে হলো 2, তারপর 3, এই যে 1-এর পরে হলো 2, তার মানে কি 1 এবং 2 এর মাঝের যে দূরত্ব সেটা হলো 1 একক। একটা সংখ্যা রেখা নিলাম, তাহলে শূন্যের ডানে আমরা ধনাত্মক সংখ্যাগুলো নেব, আর এখানে এটা এ, এটা বি, এর মাঝে হলো আমার পি এবং কিউ। তো এটা হলো পি, এটা হলো কিউ। ঠিক বামে আমাদের আমরা -1, -2, -3, তো এখানে এটা হলো আমাদের টি আর এটা হলো আমাদের ইউ, এর মাঝে আমরা দুইটা মূলদ সংখ্যা বের করব, একটা হলো এস বিন্দুতে আর একটা হলো আর বিন্দুতে। এখন কথা হলো যে এখানে আমরা লিখতে পারি যে এপি সমান পি কিউ সমান আমরা লিখতে পারি কিউ বি। তো সেক্ষেত্রে এ বি সমান আমরা লিখতে পারি 1 লিখব, এপি যোগ পি কিউ যোগ আমরা কিন্তু কিউ বি লিখব সমান 1। কি করব, পি কিউ এর জায়গায় আমি এপি লিখব, আবার কিউবির জায়গায় আমি এপি লিখব সমান 1 লিখব। যেহেতু এপি সমান পি কিউ সমান কিউবি, সেক্ষেত্রে আমরা এগুলোর পরিবর্তে যে কোনো একটা লিখতেই পারি। আমরা এপি আগে বের করে নেব। তো এখানে আমরা কি পেলাম, এপি পেলাম 3টা এপি পেলাম। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে শুধু এপি সমান লিখতে পারি 3/1 এখানে পি এর মানটা 3/1। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের লসাগু করে আমরা এটা করব। তো সেক্ষেত্রে আমরা এখানে পাবো কত, আচ্ছা এটা কিন্তু আমাদের দেখো পি ডিভাইডেড কিউ আকারের সংখ্যা, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এরপর আমরা কিউ বিন্দু বের করব, কিউ বিন্দুতে আমরা মান বের করব। তো আমি যেহেতু এখানে পি বিন্দুর মান বের করেই রাখলাম, সেক্ষেত্রে আমি এইটুকু 3/1 নেব শুধু। তো আমি বের করে রাখছি, তার সঙ্গে আমি 3/1 যোগ করব, তাহলে আমি কিন্তু এখানে পাবো 5/3। এটা আমরা পেলাম কিউ বিন্দুর মান। ঠিক একইভাবে আমরা কিন্তু এই আর বিন্দু এবং এস বিন্দুর মানটাও বের করতে পারবো। এখন আমি শুরুতে কি করব, আমি 0 থেকে টি পর্যন্ত আমি কিন্তু 2 একক পেলাম, তাহলে আমি আরটি আগে বের করে নেব। আরটি যদি আমি বের করতে পারি তাহলে আর বিন্দুটা সহজেই চলে আসবে। ইউটি সমান আমরা 1 লিখব। আমরা ইউটিকে ভেঙে লিখতে পারি ইউএস যোগ এস আর যোগ আর টি সমান হলো 1। তাহলে এখানে আমরা আর টি লিখব, ইউএস এর পরিবর্তে আর টি, এস আর এর পরিবর্তেও আর টি লিখব, আর টি। তো আমরা এখানে তাহলে পাবো 3টা আর টি পাবো। অতএব আর টি সমান আমরা পেলাম 3/1। এই যে এইটুকু আর টির মানটা আমি পেয়ে গেলাম 3/1। এখন আর বিন্দুর মানটা বের করব। আর এর মান, তাহলে আমরা কিন্তু দেখো 0 থেকে টি পর্যন্ত, এই যে 0 থেকে টি পর্যন্ত 2 একক,
আর এর সঙ্গে যুক্ত হবে 3/1 আর অবশ্যই এগুলো কিন্তু আমাদের মাইনাস দিতে হবে, যেহেতু আমরা শূন্যের বামে হিসাব করতেছি, এগুলো অবশ্যই আমাদের বিয়োগ চিহ্ন দিতে হবে। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো লসাগু করলে 3 দুগুণ 6 7। এবার আমি বের করব তাহলে ঠিক এস বিন্দুটা আমি বের করবো, এস বিন্দু। এখানে একটা আমি মূলদ সংখ্যা পাবো, এর সাথে আমরা শুধু 3/1 নেব। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা কত পাবো? 8/3। এই তো আমরা 4টা বিন্দুতে আমরা কি করলাম, 4টা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এবার 5 নম্বর প্রশ্ন আলোচনা করব। এখানে নিচের সংখ্যাগুলো মূলদ নাকি অমূলদ আমাদের যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে। তো এখানে শুরুতে যে সংখ্যাটি দেখো, এটা অসীম দশমিক ভগ্নাংশ। আর এখানে একটা বিষয় খেয়াল করব, দশমিকের পরের সংখ্যাগুলো আমাদের এখানে বারবার আসে, যেমন 9 2 9 2 9 2। আর যদি বারবার দশমিকের পর রিপিট হয়, সেই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। আর সকল পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ কিন্তু p/q আকারে প্রকাশ করা যায়। 5 নম্বর, তাহলে p/q আকারে প্রকাশ করা যায়, এই কারণে এই সংখ্যাটা হলো আমাদের মূলদ সংখ্যা। আর এই সংখ্যাটা দশমিকের পর আমরা দেখতে পাই সংখ্যাগুলো এখানে এলোমেলোভাবে আসে। এটাও অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু সংখ্যাগুলো এলোমেলোভাবে আসে। এই সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, এই কারণে এটা অমূলদ সংখ্যা। এরপরেরটা দেখো, এই সংখ্যাটা আমরা খেয়াল করলে দেখতে পাই যে এখানে দশমিকের পরে আমাদের 7 8 9 7 8 9, এই যে 3টা সংখ্যা কিন্তু বারবার আসে, এটা আমাদের পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। এই সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি বলে এটা আমাদের মূলদ সংখ্যা। আর এই সংখ্যাটা আমরা দেখতে পাই যে এটা হলো সসীম দশমিক ভগ্নাংশ। আর এটা সকল সসীম দশমিক ভগ্নাংশ আমরা কি p/q আকারে প্রকাশ করতে পারি, এই কারণে এটা হলো আমাদের মূলদ সংখ্যা। এই সংখ্যাটা আমরা দেখতে পাই যে এখানে সংখ্যাগুলো অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু এখানে সংখ্যাগুলো দশমিকের পর এলোমেলোভাবে আসে, এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না বলে এটা আমাদের অমূলদ সংখ্যা। এর 6 নম্বর প্রশ্নে বললো, এই সংখ্যা দুইটি যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের সংখ্যা রেখা স্থাপন করতে হবে, উপস্থাপন করতে হবে। আমরা শুরুতেই কি করব, 2√2 যোগ 5√8। আমরা কিন্তু এই রুটের ভিতর 8 এটাকে ভেঙে লিখতে পারি, 4 দুগুণ 8। সেক্ষেত্রে আমরা এটা কি পাবো? এটা পাবো আমরা 4কে রুট করলে আমরা কত পাবো? 2 পাবো। তাহলে 5 গুণন 2√2, সেক্ষেত্রে আমরা এটা কত পাই? 5 দুগুণ 10, তার মানে কি 12টা √2 পেলাম। √8 বিয়োগ 4√2। আমরা যদি এটাকে 8কে ঠিক আগে নিয়মে ভেঙে নেই, তাহলে আমরা 4 গুণন 2 লিখতে পারি, আর এখানে 4√2। তাহলে এখানে আমরা পাবো 7 গুণন 2√2 বিয়োগ 4√2। তাহলে আমরা এখানে 14টা √2 পাবো, বিয়োগ হলো 4টা √2, তার মানে আমরা পাবো 10টা √2। মানে এটার সঙ্গে আমরা এটা যোগ করব, এটার মান আমরা পেলাম এত, আর এটার মান পেলাম এত। আমরা কি করব? যোগ করব। 12√2 যোগ 10√2, তার মানে আমরা লিখতে পারি 22টা √2। এটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কি করব? বিয়োগ করব। এখন আমরা তো মানগুলো বের করেই রাখছি, তাহলে সংখ্যা দুইটির বিয়োগ, তার মানে আমরা 12টা √2 থেকে আমরা 10টা √2 বাদ দেব, তাহলে আমরা কয়টা পাবো? 2টা √2 পাবো। এখন সংখ্যা রেখায় বসানোর জন্য এগুলোর আমরা দশমিক মান নেব, তাহলে আমাদের সংখ্যা রেখায় বসাতে সুবিধা হবে। 31.8284 এই মানগুলো আমাদের সংখ্যা রেখায় বসাতে সুবিধা হবে।
তাহলে গুণন 10 √2। তাহলে এখানে √2 আর √2 গুণ করলে কিন্তু 2 হবে। তার মানে আমরা এখানে 120 গুণন 2, 120 গুণন 2, তার মানে কি 240 পেলাম। তো ভাগ যদি করি 12√2 ভাগ হলো 10√2, √2 কেটে যাবে। তাহলে আমরা পাবো কত? 12 ভাগ 10 মানে আমরা পাবো 1.2। আমরা এই মানগুলো এখন সংখ্যা রেখায় বসাবো। সংখ্যা রেখা নেব। এখন কথা হলো যে আমাদের যোগফলের মান হলো আমাদের 31.1127। আমরা কি করব? সংখ্যা রেখায় এটা হলো 1.2, মানে ছোট থেকে যাই আমরা, এখানে 1.2 এটা আগে বসাই। এটা হলো 1, এটা হলো 2, তো 1.2 মানে কি ধরো এটা। তো ক্যামেরায় দেখানোর সুবিধাতে আমি উপরে দেখালাম, তোমরা চাইলে নিচেও দেখাতে পারো। 3, তাহলে 2.8 মানে কি তোমার আড়াইয়ের বেশি, তার মানে আমি এখানে নিতে পারি এটা। এখানে এটা হলো 2.828 নিলাম, পরে দিলাম 32। তো সেক্ষেত্রে আমার 31.11 মানে এখানে দিলাম, এটা হলো 1127 নিলাম 240। এভাবে সংখ্যা রেখায় আমরা সংখ্যাগুলো বসাতে পারি। এখানে আমি 7 নম্বর প্রশ্নটা নিলাম। তাহলে 7 নম্বর প্রশ্নে আমাদের কি বললো? সরল করতে হবে। তো আমরা এখানে এই সংখ্যাগুলো সরল করব, কিন্তু এগুলো আমরা একটু ভেঙে নেব। এখানে আমরা আর এখানে এটাকে আমি 27 গুণন 3 দিতে পারি, তাহলে আমি 81 পাবো। ব্যাপারটা হলো কি যে হরে কখনো তোমার রুট রাখা যাবে না, সেটা রুট হোক আর কিউবিক রুট হোক, তোমার হরে কখনো এগুলো রাখা যাবে না। আরও 2টা দিয়ে আমি কি করব? গুণ দেব। 1 2 3, 3টা হয়ে গেল। যেহেতু আমি 2টা নিলাম, উপরেও আমাকে 2টা নিতে হবে, যেন এগুলো কেটে গিয়ে আমি আগের লাইনে ফিরে যেতে পারি। এগুলো আমি অতিরিক্ত নিলাম এইভাবে। হ্যাঁ, তাহলে এখানে আমার এটা তো 5, এটা তো রুট নাই, সেক্ষেত্রে এটা যা আছে তাই থাকবে। আর এখানে কিন্তু দেখো 27 মানে কি 3-এর ওপর কিউব করলে 27 হয়। তার মানে আমি এখানে একটু ভেঙে লিখি, 3-এর ওপর 3 দাও গুণন 3। এখানে এই যে 3টা কিউবিক রুট থাকার কারণে তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি 3। আর রুটের ভেতর, কিউবিক রুটের ভেতর আমি লিখতে পারি 5 5 25, তাহলে এখানে 75 হবে। আর এটা যা আছে থাক। এখানে আমি কিন্তু এই কিউবিক রুট কেটে গিয়ে আমি এখানে একটা 3 পাবো, আর এখানে কিউবিক রুট 3 পাবো। এই তো, এভাবে আমি এটা লিখতে পারি। এখন আমরা এখানে পাবো কিউবিক রুট কেটে গিয়ে আমার এখানে 5 থাকবে, আর এখানে 9, এখানে আমি এভাবে এটা লিখব। এখন আমরা কি করব? এখানে লসাগু করব। লসাগু হয় আমাদের 5 হবে। তো আর এখানে 3 5 15 কিউবিক রুট 3। এটা আসলে এর বেশি আর আমরা এগোতে পারবো না, এটা এ পর্যন্তই তোমাদের লিখলেই হয়ে যাবে। 8 নম্বর প্রশ্নে বললো যে নিশ্চিত চাকমার 2টি বর্গাকার সবজি বাগান আছে। তোমরা এখানে দেখো, চিত্র দেখতে পাচ্ছ। তো একটি দৈর্ঘ্য হলো 2√2 একক এবং অন্যটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। তো একটা বাগানের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, আর অন্যটির ক্ষেত্রফল
এই বাগানের যে ক্ষেত্রফল তার দ্বিগুণ হবে, সেক্ষেত্রে অন্য বাগানের আমরা দৈর্ঘ্য বের করব। তো আমরা কি করব তাহলে, 8 নাম্বার আমরা দৈর্ঘ্য লিখব। একটি বাগানের দৈর্ঘ্য আমাদের কত, 2√2 এত একক। তাহলে একটি বাগানের আমরা ক্ষেত্রফলটা বের করে নেব। তাহলে ক্ষেত্রফল মানে কি, যেহেতু বর্গাকার বাগান অবশ্যই দৈর্ঘ্যের উপর শুধু স্কোয়ার দিতে হবে। তাহলে আমরা এখানে 2 দিয়ে 4 পাবো আর এখানে 2 পাবো, তার মানে কি আমরা 8 পেয়ে গেলাম, এত বর্গ একক। এখন অন্য বাগানের প্রশ্নে যেহেতু বলেই রাখলো যে এই বাগানের, একটি বাগানের এই ক্ষেত্রফলের দ্বিগুণ, তার মানে 8 গুণন 2, তার মানে কি 16 বর্গ একক। এখন এই অন্য বাগানের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য মানে কি, আমার ক্ষেত্রফল যা আছে ওটাকে আমি কি করব, শুধু রুট করব। তার মানে কি 16কে রুট করলে আমরা কত পাবো, 4 পাবো, 4 একক। এটাই অ্যান্সার। সর্বশেষ 9 নম্বর প্রশ্নে বললো যে তোমার 2টি ঘনক আকৃতির বক্স আছে, তাহলে একটির আয়তন 16 ঘনফুট এবং অন্যটির আয়তন হলো 11 ঘনফুট। প্রতিটি বক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য কত? যদি উক্ত বক্স দুইটি ভেঙে তাদের আয়তনের যোগফলের সমান আয়তনের একটি ঘনক আকৃতির বক্স বানানো হয়, তবে সেটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। একটির আয়তন তো আমরা তাহলে এটাকে কি করব, কিউবিক রুট করব, এত ফুট পাবো। আর অন্যটির তাহলে অন্যটির দৈর্ঘ্য আমরা বের করে নেব, বা বাহুর দৈর্ঘ্য যেটা, এটাকেও আমরা কিউবিক রুট করব, এত ফুট পাবো, পেলাম। তো বক্স দুইটি ভেঙে তাদের আয়তনের যোগফলের সমান, তার মানে আয়তনের যোগফল মানে কি, আয়তনের যোগফল আমরা দুইটা আয়তন যোগ দেব, তাহলে আমরা পাবো 27 ঘনফুট পেলাম। তাহলে আয়তনের যোগফলের সমান আয়তনের একটি ঘনক আকৃতির বক্স বানাতে হবে এবং বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা লিখব নতুন বক্সের আয়তন আমরা পেলাম 27 ঘনফুট। এখন এই নতুন বক্সের আমার কি করতে হবে, বাহুর দৈর্ঘ্য অবশ্যই আমি কিউবিক রুট করব। তাহলে 27কে আমরা লিখতে পারি এইভাবে, তার মানে 3 ফুট। ঘনক আকৃতির বক্সের তোমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কিন্তু সমান হয়, এই কারণে কিন্তু বাহুর দৈর্ঘ্য আমরা 3 ফুট পেলাম। ব্যাপারটা এরকম, আমরা যদি এরকম একটা বক্স চিন্তা করি, ধরো নিলাম, এর দৈর্ঘ্য 3, প্রস্থ 3 এবং উচ্চতাও 3, এগুলো হলো ঘনক আকৃতির বক্স। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আল্লাহ হাফেজ।